প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজন ভিন্ন মাত্রায়। আমরা কথা বলবো, শিরোনাম রেখেছি সংস্কার ও মতভেদ রাজনীতিতে ষড়যন্ত্রের গন্ধ। দর্শক, আজকে এ বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে দুজন সম্মানিত অতিথি উপস্থিত রয়েছেন। আলোচনার শুরুতে চলুন তাদের সাথে পরিচয় করে দিই। রয়েছেন জনাব রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। রয়েছেন জনাব শাহিন চৌধুরী, সিনিয়র সাংবাদিক। দর্শক, আলোচনার শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন সে প্রত্যাশা করছি। আপনাদের দুজনকে স্বাগত আজকের আয়োজনে। শুরু করতে চাই রতন ভাই আপনাকে দিয়েই, যে আমরা শিরোনাম রেখেছি যে সংস্কার মতভেদ রাজনীতিতে ষড়যন্ত্রের গন্ধ। আমি এ কারণেই বলছি যে সংস্কার নিয়ে বা জুলাই সনদ নিয়ে অথবা গণভোটের যে ঘোষিত যে বিষয়গুলো নিয়ে এক ধরনের রাজনীতিতে বড় বিরোধের একটা পরিবেশ আমরা লক্ষ্য করছি, যেটি কখনো কখনো সংসদ থেকে রাজপথে গড়াচ্ছে। এবং জামাত, এনসিপি তারা এক ধরনের হুঙ্কার দিচ্ছে সরকারের প্রতি যে যদি সংস্কার জুলাই সনদ গণভোটের মতো করে বাস্তবায়ন না করা হয় তাহলে এটা দুর্বার আন্দোলন গড়ে তুলবে এবং তার পরিণতি সরকারের জন্য ভালো হবে না, এবং অনেকে বলছে যে আওয়ামী লীগের পরিণতি লাভ করবে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, গতকাল প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে জুলাই সনদের প্রত্যেকটি শব্দ অক্ষরে অক্ষরে পালন করা হবে, কিন্তু বিএনপি তার নিজের মতো করেই সেটি পালন করবেন, অর্থাৎ সেটি রক্ষা করবেন। তিনি প্রতিশ্রুতি রক্ষা করবেন বলে জানিয়েছেন, কিন্তু তিনি একসাথে বলেছেন যে ষড়যন্ত্র চলছে এবং রাজনীতিতে তিনি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আপনি সার্বিক পরিস্থিতি কীভাবে দেখছেন, যে আসলে এই যে জুলাই সনদ নিয়ে জাতীয় ঐক্যমত্য হলো, সেখানে আপনারাও সংযুক্ত ছিলেন এই আলোচনার মধ্যে, কিন্তু এই 2-3 মাসের মধ্যে নির্বাচনের 3 মাসের মধ্যে আবার যে যার মতো একটা পথ চলার, যে যার মতো পথ বেঁকে যাচ্ছে রাজনীতির, এই জায়গাটা কি হয়ে দেখছেন? ধন্যবাদ। রাজনীতি মানেই তো মতপার্থক্য থাকবে। মতপার্থক্যকে একমতে নিয়ে আসবার জন্য কখনো কখনো রাস্তায় আন্দোলন হবে, কখনো কখনো সংসদে হবে, এবং যখন একমতে আসা যায় না তখন তো আসলে শেষ পর্যন্ত ভোটাভুটিতে আসে। সংখ্যাগরিষ্ঠের মতামত সবাই মেনে নেবেন, কিন্তু সংখ্যালঘিষ্ঠকেও উপেক্ষা করা হবে না। এটা হলো প্রিন্সিপাল অফ ডেমোক্রেসি। যদি বলি যে গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠ অবশ্যই গ্রহণ করতে হবে, সংখ্যালঘিষ্ঠ উপেক্ষা করা যাবে না। তার মানে মর্যাদা নিয়েই একটা মতকে শুনতে হবে। ভিন্ন মত না থাকলে আর রাজনীতি কিসের জন্য? সবাই যদি একমত বা সহমত হয়ে যায় তাহলে আর রাজনীতি করার কি দরকার? তাহলে তো সবাই মিলে চলেন, সবাই এক হয়ে যায়। এটা একটা পায়াস উইশ হতে পারে, কিন্তু আবার সকল কিছুতে যদি ভিন্নমতই আসতেই থাকে সেক্ষেত্রে আসলে মানে আমরা যেটা বলি যে ঐক্যের জায়গা, একটা মতের জায়গা, মিলের জায়গা, দেশ গঠন, জাতীয় ঐক্য, জাতীয় স্বার্থ, সেগুলোর প্রশ্নেও তো মানে এক হওয়া হচ্ছে না। আমরা নানা রকম বিরোধ দেখছি। এটাই হওয়া স্বাভাবিক। যে কারণে তো নির্বাচন ব্যবস্থা। নির্বাচন মানে হচ্ছে যাচাই এবং বাছাই। আমরা তিনজন এখানে 3টা কথা বললাম, আমরা একমত হতে পারলাম না, চলে যাব জনগণের কাছে। জনগণ মতটা শুনলেন, তারা যাচাই করবেন এবং বাছাই করে একটা মতের পক্ষে যাবেন। তখন আমরা কাউন্ট করে দেখব জনগণ কোন দিকে বেশি আছে। আপাতত যারা বিজয়ী হবেন তাদেরটা মেনে নেব, কিন্তু আমি আমার মতটা ছেড়ে দেবো না। আমার মতটা আবার আমি জনগণের কাছে বোঝানোর চেষ্টা করব, যাতে পরবর্তী টার্মে জনগণকে যেটা বুঝিয়ে নিয়ে আসতে পারি। এই জন্য গণতন্ত্রেও কোনো তাবিজ নয় যে এই তাবিজ 7 দিন ধুয়ে পানি খেলে আপনার সব রোগ সেরে যাবে, তা না। এটা একটা প্রসেস, এটা কোনো আপ্তবাক্য নয়, এটা হচ্ছে প্রক্রিয়া। এই জিনিসটা আমরা অনেক সময় ভুল করে ফেলি, এবং যে কারণে হয় কি আমাদের এখানে গণতান্ত্রিক মূল্যবোধটা নষ্ট হয়ে যায়। যে আমার কথা মানলে আপনি গণতান্ত্রিক, আমার কথা না মানলে আপনি ষড়যন্ত্রকারী। এই যে একটা ট্যাগিং হয়ে যায়, এতে করে মানুষের যে ভিন্ন মতের স্বাধীনতা, দ্বিমত প্রকাশের স্বাধীনতা এবং দ্বিমত প্রকাশের পরিবেশ থাকা, এটা নষ্ট হয়ে যায়। গণতন্ত্রের অন্যতম শর্ত হচ্ছে দ্বিমত প্রকাশের স্বাধীনতা এবং দ্বিমত প্রচারের একটা গণতান্ত্রিক পরিবেশ। যে কারণে আমাদের সংবিধানে দেখুন, সংবিধানে এত কথা বলেছে, আমাদের এনসিপি বলি অথবা জামাত বলি, এত কথা বলেছে, কিন্তু এই সংবিধানে কিন্তু এই কথাগুলো আছে। মত প্রকাশের স্বাধীনতা থাকবে, চিন্তার স্বাধীনতা থাকবে, বিবেকের স্বাধীনতা থাকবে, সমাবেশ করার স্বাধীনতা থাকবে, সংগঠন করার স্বাধীনতা থাকবে। কেন এগুলোকে কেন মৌলিক অধিকার ভাগে রাখা হয়েছে? কারণ এটা ছাড়া গণতন্ত্রের চর্চা হয় না। হ্যাঁ, তারা তো অনেকে সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিল, কিন্তু তারা তো বলছে যে সংবিধানই ফ্যাসিস্ট তৈরি করেছে শেখ হাসিনার মতো, মানে দায় তো সংবিধানের। তো আপনি বলছেন যে এত কথা লেখা আছে, তাহলে অদ্ভুত ব্যাপার। মানে এই কথা বলার গণতান্ত্রিক অধিকার তাদের আছে, কিন্তু এই কথাটা আবার গ্রহণ না করার গণতান্ত্রিক অধিকার আমাদের আছে। সংবিধান কখনো ফ্যাসিস্ট তৈরি করে না, বরঞ্চ সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়েই ফ্যাসিস্ট তৈরি হয়। আচ্ছা, জার্মানিতে এত জ্ঞান বিজ্ঞানে এগিয়ে থাকার দেশ, সে দেশে হিটলারের জন্ম হলো কেমন করে? কিংবা ইটালি
সেই রোমান সাম্রাজ্যের দেশ, কত সংস্কৃতি, উন্নত সংস্কৃতি, সেখানে মুসলিমের জন্ম হয়েছে কেমন করে? সংবিধান দিয়ে। কিংবা এখন যে ট্রাম্প গোটা বিশ্বকে অস্থির করে তুলেছে, আমেরিকার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স হয়েছিল 1776 সালে, সেই সময় যে 4টা কথা লেখা ছিল তার মধ্যে ছিল সকল মানুষ সমান, এবং বলছে মানুষের জীবন এবং জীবিকা এবং তার সুখের স্বাধীনতা থাকতে হবে। এই কথাগুলো তো 1776 সালে তারা লিখেছিল। এবং আমেরিকা 1776 সালে ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সের পরে 1783 সালে যখন তারা এগ্রিমেন্টে আসলো, তখন এই এগ্রিমেন্টগুলো, জেফারসনের লেখা এগ্রিমেন্টগুলো ছিল। সেই দেশে ট্রাম্পের জন্ম হলো কেমন করে? তাহলে কেন বলবো আমেরিকার সংবিধান এটাই ট্রাম্পকে তৈরি করেছে, নাকি সংবিধানকে উপেক্ষা করার কারণে ট্রাম্প তৈরি হয়েছে? ফলে এই বিতর্কটা আমরা বাসদের পক্ষ থেকে বারবার বলেছি যে সংবিধান হচ্ছে একটা জনগণের সম্মিলিত ইচ্ছার একটা বহিঃপ্রকাশ। জনগণের ইচ্ছা পাল্টে গেলে সংবিধানের সংশোধন আসবে, কিন্তু সংবিধান দিয়ে কেউ স্বৈরাচার হয়ে যায়, এটা একদিকে অনৈতিহাসিক, এটা অবৈজ্ঞানিক, এবং এটা হচ্ছে যে সংবিধানকে আমি গ্রহণ করতে চাইনি। সংবিধান যেহেতু মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে একটা দেশে তৈরি হয়েছে, মুক্তিযুদ্ধের প্রতি যাদের একটা অ্যালার্জি আছে তাদের সেই ক্ষেত্রে সংবিধানের প্রতি হয়তো একটা অ্যালার্জি থাকে। কিন্তু মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে তৈরি হয়েছে, কিন্তু তা ওই পক্ষ তো বলছে যে এই সংবিধান ভারতের লিখে দেওয়া সংবিধান, মানে ভারতের ইচ্ছায় সংবিধান হয়েছে। সময়ের একটা জ্ঞান থাকতে হবে। আমাদের সংবিধান আছে কি? গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ, তাই না? ভারতের সংবিধানে সমাজতন্ত্র এবং মানে ধর্মনিরপেক্ষতা যুক্ত হয়েছে আরো পরে 1976 সালে। আমাদের সংবিধান যুক্ত হয়েছে 72 সালে। তাহলে ভারত থেকে আমাদের সংবিধান লিখে দিয়েছে, এটা কি ইতিহাসে বলে, মানে এই কালের হিসাবে কি বলে? তাহলে এগুলো বলার জন্য বলা যেতে পারে। এখন ধরুন ভারতের সংবিধান লেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল আম্বেদকরকে, বিখ্যাত পণ্ডিত ব্যক্তি। গোটা দুনিয়ার সমস্ত বড় না, গ্রেট ম্যানস আর লুক অ্যালাইক, এরকম হয় না, একরকম চিন্তাই করেন। তো তার সেই সবার চিন্তার মধ্যে তো ফরাসি বিপ্লবের সময় যেমন সাম্য, মৈত্রী, স্বাধীনতার কথা ছিল, আমাদেরও ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের মধ্যে কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। তাহলে এটি কি, মানে গণতন্ত্রের মূল্যবোধ যেগুলো গড়ে উঠেছিল, প্রত্যেকটা দেশ তার স্বাধীনতার সময় সেই মূল্যবোধগুলোকে আফল করে দিক থেকে একই রকম। এখন সেইটাকে কেউ যদি বলে অনুকরণ করা, এটা অনুকরণ নয়, এটা হচ্ছে অনুসরণ করা, গণতান্ত্রিক মূল্যবোধের অনুসরণ করা। আপনাকে ধন্যবাদ অসংখ্য, প্রাথমিকভাবে চমৎকার বলেছেন। আসবো আপনার কাছে শাহিন চৌধুরী, আপনার কাছে আসতে চাই। যে আলোচনাটা হচ্ছে দুটো বিষয়, একটা হচ্ছে যে সংবিধান আসলে ফ্যাসিস্ট তৈরি করে না, বরং ফ্যাসিস্টই সংবিধানকে ছুড়ে ফেলে দেয় বা অমান্য করে, এটি কথা। আরেকটি হচ্ছে যে আমরা যা কিছুই মতবিরোধ বা একমত হতে পারলাম না, সেখানে এক ধরনের ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করি, মানে ষড়যন্ত্র হচ্ছে। আপনি এটি কিভাবে দেখছেন? যে বড় মানে প্রধানমন্ত্রী তিনি বলেছেন এখন হয়তো ষড়যন্ত্র থাকতেও পারে, মানে আপনি কিভাবে দেখছেন বর্তমান রাজনৈতিক সিনারিওকে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মহানা টিভিকে, ধন্যবাদ আমার সহ আলোচক রতন ভাইকে, ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি ইস্যু করার জন্য, আজকে নির্ধারণ করার জন্য। আমি প্রথমেই আসি, আপনি সংবিধান কি ফ্যাসিস্ট তৈরি করে কি করে না, এটা আসলে হচ্ছে কি, সংবিধান আমি যদি বলি, রতন ভাই বলেছেন আমাদের 72 সংবিধান কি এখন আছে? কতবার সংশোধন হয়েছে আমরা তো জানি। একটা শুরুতে এটা সংসদীয় সরকার ছিল, তারপর রাষ্ট্রপতি ব্যবস্থা, আবার সংসদীয় সরকার এসছে। এবং সবচেয়ে একটা জায়গায় আমি পয়েন্ট আউট করতে চাই, সেটা হলো 1991 নির্বাচনের পরে যখন সংসদীয় সরকার ব্যবস্থা আমরা ফিরে গেলাম, তখন 12তম সংশোধনের মাধ্যমে সংবিধানে আর্টিকেল 70 বলে একটা ক্লজ যুক্ত করা হলো। এই আর্টিকেল 70-তে যে সংসদ সদস্যরা তার দলের বাইরে কোনো রকম মতামত ভোট দিতে পারবেন না, ফ্লোর ক্রসিং করতে পারবেন না, এই যে ক্লজটা, এটি ফ্যাসিস্ট তৈরির একটা জায়গা আমি মনে করি। কারণটা কি, এর মাধ্যমে সংসদ সদস্যদের হাত পা বেঁধে দেওয়া আছে, দলীয় প্রধান বা সংসদ নেতা যেটা বলবেন সেটি। কিন্তু অন্য একটা মত আছে যে এটা না থাকলে পরে সাংসদরা কেনা বেচার পাত্রে পরিণত হয়। অনেক উদাহরণ থাইল্যান্ডে আছে, জাপানেও হয়, এরকম বলেছে। না সেটা কেউ প্রভাবশালী ব্যক্তি, কিন্তু তাই বলে তার তো স্বাধীন মত প্রকাশের ইয়ে তো আছে। সরকার যদি একটা ভুল করে, ভুল ডিসিশন নেয়, সেটা তো দ্বিমত পোষণ করার রাইট তো তার আছে, সেই অধিকারও তো সংবিধান দিয়েছে, তাই না? তো যাই হোক, আমার মতে এইটা হলো একটা বিষয়। আর আপনি যে মূল যেটা বলছেন সংস্কার, মতভেদ, ষড়যন্ত্র, সংস্কার ইস্যুতে আমি কিছু কথা বলি। মানে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, আপনি এই ষড়যন্ত্র না, এই সরকারের বিরুদ্ধে না, সকল সরকারের বিরুদ্ধে বিরোধী দল যখন কথা বলবে তখন সেটা ষড়যন্ত্র। কিন্তু আমি এখনকার ইস্যুটা আমি বলতে চাই যে সংস্কার
নিয়ে যেটা ঐক্যমত্য কমিশনের যে একটা রিপোর্ট, যেটা গণভোটে আমরা সংবিধান সংস্কার প্রস্তাবনা আকারে আমরা হা নার মাধ্যমে পাশ করলাম। সেখানে কি ছিল, 84টা এজেন্ডা ছিল, যেটা ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সবাই একমত হয়েছিলেন, যেটা হা না ভোটের মাধ্যমে এসছে। তার ভিতরে 8টাই ইস্যুতে কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল বিএনপির, অন্যান্য দলেরও কিছু কিছু বিষয় ছিল। কিন্তু যখন এটা হা না সরাসরি পাস হয়ে গেছে, তাহলে আর নোট অফ ডিসেন্ট কিন্তু আর এখানে ইনভ্যালিড হয়ে গেছে। তার মানে যা পাস হয়েছে সেটা আপনি যদি মানে গণভোটের রায়কে মানতে চান, হু মানতে হবে। এখন যেহেতু বিএনপি সিঙ্গেল অ্যাবসোলিউট মেজরিটি পেয়েছে, আপনি জানেন যে বিএনপি এখন কনস্টিটিউশন সংস্কার করার মতো মেজরিটি তাদের আছে। স্বাভাবিক কারণে বিএনপি চেষ্টা করবে যে তাদের যেসব বিষয় নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো থেকে বাদ দিয়ে বাকি অংশটা পাশ করে। এটা নিয়েই কিন্তু আসলে মূল দ্বন্দ্বটা। কারণ জনগণ গণভোটে সেখানে 69% জনগণ কিন্তু গণভোটের পক্ষে রায় দিয়েছে। সেটা তো জনমতের প্রতিফলন, অবশ্যই জনগণের ইচ্ছার সার্বভৌমত্ব প্রকাশ। সেটাও আবার সংসদে বলছেন যে 3-এর 2 ভাগই সদস্যত্ব পদ লাভ করেছে বিএনপি, সেটাও কিন্তু জনমতের প্রতিফলন। এখন প্রায়োরিটি দেওয়া হবে কোনটা? হ্যাঁ, এখন প্রশ্ন হলো প্রায়োরিটি কোনটা। যেহেতু মানে সরকারের বিএনপি এবং বিএনপির যেহেতু 2/3 মেজরিটি আছে, স্বাভাবিক কারণে তারা তাদের ইস্যুটাকে তো বেশি গুরুত্ব দেবেন, এটাই হলো কথা। এখন মূল বিষয়টা হলো যারা সংস্কার নিয়ে বেশি কথা বলছে, সনদের সাথে সাংঘর্ষিক, গণভোটের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে কিনা? হ্যাঁ, কিছুটা তো সাংঘর্ষিক হয়ে যাবে। আপনি যদি হু ওই গণভোটের রায় পাশ না করেন, কিছুটা তো সাংঘর্ষিক তো হবেই, সেটা তো হবেই। কিন্তু আমি যে দলটি অর্থাৎ জামাতে ইসলামী, যারা সংস্কার নিয়ে এখন সবচেয়ে বেশি কথা বলছে, তারা তো আমার বিবেচনায়, রতন ভাইও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, যে জামাতে কিন্তু এই সংস্কারের বিপক্ষে কাজ ইতিমধ্যেই করে ফেলেছে। যেমন ধরেন, সংস্কার প্রস্তাবনার মধ্যে কি ছিল, যে রাজনৈতিক দলগুলো যে সরাসরি যে নির্বাচন হবে, নির্বাচনে 5 থেকে 15% পর্যন্ত নারী প্রার্থী মনোনয়ন দেবেন। জামাত কি সেটা দিয়েছে? জামাত তো 1%ও দেয়নি, এবং জামাত তো নারীর নেতৃত্বই চায় না। তো তার মানে কি, আপনি কিন্তু সংস্কারের বাইরে চলে গেছেন গত ইলেকশনের সময়। আচ্ছা, সেই জামাত, সংরক্ষিত নারী আসনে তারা আবার দিয়েছে। সেই জামাত যারা বলছে যে তারা নারী নেতৃত্ব চায় না, নারীর নেতৃত্ব পছন্দ করে না, তাদের ইয়েতে নাই, তো তাহলে তারা এখন 8টা সংরক্ষিত নারী আসন পেলেন, এই 8 আসন তারা নিলেন কেন? এটা সেলফ কন্ট্রাডিক্টরি। এটা তো একটা বেসিক কোশ্চেন। তারা এই 8টা আসন কি কারণে নিলেন? এটা ছেড়ে দিতে পারতেন যে না, আমরা নারী নেতৃত্ব পছন্দ করি না, আমাদের কোনো নারী থাকবে না। এটা অন্যরা নিত, এনসিপি বা অন্যরা নিত, বা বিরোধী যারা আছে। সুতরাং সংস্কার ইস্যুতে জামাত যে যতটা চিৎকার করছে, এই সংস্কারের সূক্ষ্ম যদি ধরেন, আপনার 51%, প্রায় 51% হলো নারী ভোটার। সেই দেশে আপনি নারী নেতৃত্বের বিরুদ্ধে কথা বলবেন, সেই দেশে আপনি নারীরা কোনো সংসদ সদস্য হবে না, মন্ত্রী হবে না, এমপি হবে না। তো কোন রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় জামাতে ইসলামী? এটাকে আপনার মাধ্যমে তাদের কাছে প্রশ্ন, যে কোন রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। সুতরাং সংস্কার নিয়ে এখন আর প্রধানমন্ত্রী যেটা বলেছেন, ষড়যন্ত্রের গন্ধের কথা, যেটা আপনি করলেন, বগুড়ায় এক জনসভায় তিনি বলেছেন ষড়যন্ত্রের গন্ধ ওই জন্যই বলছেন। আমি 2 সপ্তাহ আগে জামাতে আমিরের একটা বক্তব্য নিশ্চয়ই আপনাদের নজরে পড়েছে, যে তিনি বলেছেন যে সংস্কার ইস্যুতে যদি সরকার পদক্ষেপ না নেন, আমরা 1 মুহূর্ত সংসদে থাকবো না, তা সংসদ থেকে আমরা বেরিয়ে যাবে মানে কি? তার মানে পদত্যাগ করবে বা রাজপথে আন্দোলন করবে, ইত্যাদি ইত্যাদি। তা আমাদের তো অতীতেও ইতিহাস আছে, যে আপনার 91 সংসদে আপনার মনে থাকতে পারে আওয়ামী লীগ সহ বিরোধী দল একযোগে পদত্যাগ করেছিল। কিন্তু তার মানে এই নয় যে ওই সরকার, কিন্তু ঠিকই তারা মেয়াদ পূরণ করেছিল। সুতরাং জামাতের এই কর্মকাণ্ডকে হয়তো প্রধানমন্ত্রী বলেছেন যে এটা আমি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। কিন্তু আমার বিশ্বাস যে ফাইনালি রতন ভাই যেটা বলেছেন, পদত্যাগ করলে সেটা তো তাদের অধিকার। যদি রতন ভাইয়ের ভাষায় শুনি, হ্যাঁ অবশ্যই অধিকার, রাজনৈতিক একটা সিদ্ধান্ত বা অধিকার সেটা আছে, সেটাকে কেন আমরা ষড়যন্ত্র বলবো? না, সেটা তার ষড়যন্ত্র বলবো এই জন্য যে ধরেন আপনারা 15 বছর বলছেন যে 15 বছর দেশে গণতন্ত্র ছিল না।
ফ্যাসিস্ট শাসন আমল গেছে। তো এই আন্দোলনটা জামাতও করেছে, বিএনপিও করেছে, অন্যান্য দলগুলোও করেছে, বাম সংগঠনগুলো করেছে। ফাইনালি আমাদের তরুণরা রাজপথে নেমে একটি ফ্যাসিস্ট সরকারের কে উৎখাত করেছে। তো তারপরে যে সরকারটা আসলো, একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মধ্যে একটি সরকার আসলো, সেই সরকারটাকে যদি আপনারা আন্দোলনের সময় একসাথে ছিলেন, রাজপথে একসাথে ছিলেন, এখন এই সংস্কার প্রশ্নে বা এই সরকার পরিচালনার প্রশ্নে আমি মনে করি যে এদের একসঙ্গে থাকা উচিত। তো সেই কারণেই এটাকে হয়তো ষড়যন্ত্র বলেছেন প্রধানমন্ত্রী। এটিও একটি রাজনৈতিক ভাষা। অসংখ্য ধন্যবাদ রতন ভাই, আপনার কাছে আসতেছি। আমরা বিএনপি সরকার তো অনেক বড় শক্তি নিয়ে সরকার গঠন করলো, 2/3 সমর্থন নিয়ে বা আসন নিয়ে। এটিকে একটা রাজনৈতিক শক্তি হিসেবে আপনি দেখছেন কিনা? আমরা মানে যে কারণে বিএনপির এক ধরনের বেশি আত্মবিশ্বাসী আপনি মনে করছেন কিনা, বা এটা স্বাভাবিক কিনা যে তারা জুলাই সনদকে নিজের মতোই বাস্তবায়ন করতে চায় কিন্তু তারা বাস্তবায়ন করবে? মানে তাহলে আস্থাহীনতার সংকট কি এখানে তৈরি হচ্ছে? এর আগে একটু বলে নেই, ইউনূস সরকারের সবচেয়ে বড় কৃতিত্ব কি? সরকারটা ছিল অন্তর্বর্তীকালীন সরকার, আমাদেরকে একটা অন্তহীন বিতর্কের মধ্যে ফেলে দিয়ে গেলেন, এবং সেটা তিনি শুরু থেকেই শুরু করেছিলেন। যে কারণে গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা প্রথম পদদলিত হয়েছে তাদের সময়ে। গণঅভ্যুত্থানে তো আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছিলাম, আমরা স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করেছিলাম, আমরা অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে লড়াই করেছিলাম। গণঅভ্যুত্থানের পরে আমরা গণতন্ত্রের বিপরীতে মবতন্ত্রকে প্রতিষ্ঠিত হতে দেখেছি, এবং মবতন্ত্রকে নানাভাবে প্যাট্রোনাইজ করে এটাকে প্রেশার গ্রুপ হিসেবে বিবেচিত হতে দেখেছি। এবং এই মবটাও আবার সিলেক্টিভ মব ছিল। আমার পছন্দের লোক মব করলে পুলিশ দিয়ে সহযোগিতা হবে, অপছন্দের লোক রাস্তায় দাঁড়াতেই পারবে না। তো ফলে ওই গণঅভ্যুত্থানের পরে আমরা কতগুলো ঘটনা দেখলাম। ব্যাংক থেকে টাকা লুটের পরিমাণ কমলো না, কোটিপতি হওয়া থামলো না, অন্যায় অযৌক্তিক আচরণ করা বন্ধ হলো না, এমনকি আইনের শাসন বলতে যা বোঝায় তার পরিবর্তে বরঞ্চ শাসন করার আইনটাই প্রতিষ্ঠিত হলো। এটা আমরা দেখলাম। এরপরে যেটা হলো, এই ঐক্যমতের নামে ঐক্যমত প্রশ্নটা আসছিল। তো ঐক্যমতটা আসছিল যে যেহেতু মতগুলো বিভক্ত, ফলে আসুন এখানে একটা ঐক্যমত্য করা যায় কিনা। এই যে জুলাই চেতনা এবং জুলাই সনদ দুটো কিন্তু কন্ট্রাডিক্টরি। জুলাই চেতনা ছিল গণতন্ত্রের, জুলাই চেতনা ছিল বৈষম্যের বিরুদ্ধে, আর জুলাই সনদ হচ্ছে তার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন যখন করতে গেল সেটা দেখলো অনেক কথা। আচ্ছা, আমরা কি অভ্যুত্থানের মধ্যে আমাদের সংবিধান ছুঁড়ে ফেলার কথা ছিল? অভ্যুত্থানের সময় তো জাতীয় পতাকা কপালে বেঁধেই তো তারা ইয়ে করেছে, মাঠে নেমেছে। কিন্তু অভ্যুত্থানের পর প্রথম আসলো কি, জাতীয় সঙ্গীত পাল্টানো যাবে কিনা, জাতীয় পতাকাটা পাল্টাতে হবে কিনা, জাতীয় সংবিধান ছুঁড়ে ফেলা যাবে কিনা। আবার উড়ে আসলেন বাইরে থেকে, তারা বললেন যে না, এই সংবিধান দিয়ে চলবে না, সংবিধানকে পুনর্লিখন করতে হবে। এবং 24-এর অভ্যুত্থানের যে স্পিরিট, সেটাকে আফোল্ড করার পরিবর্তে সেটাকে ইউজ করা হলো মুক্তিযুদ্ধের স্পিরিটের বিরুদ্ধে। এবং এগুলো সবই কিন্তু এই 1.5 বছরের মধ্যে হয়েছে। তার ফলে যে ঐকমত্য কমিশনের যে আলোচনাটা, সেই আলোচনাটা ফলাফলটা কি দাঁড়ালো? আমরা বাসদের পক্ষ থেকে কিন্তু সেখানে আমরা স্বাক্ষর করি নাই। আমরা 4-5 মাস আলোচনা করার পরে দেখলাম, যখন ওখানে আমাদের দ্বিমত আছে, আমাদের ভিন্ন মত আছে, নোট অফ ডিসেন্ট আছে, এগুলোকে স্বীকার করে নেওয়া হলো। কিন্তু যখন স্বাক্ষরের জায়গায় অঙ্গীকারনামা, সেখানে বলা হচ্ছে এই সনদের সমস্ত কিছু পরিপূর্ণভাবে এবং পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করিব। আমরা উপরে আপনি ভিন্ন মতকে অ্যাকসেপ্ট করলেন, নোট অফ ডিসেন্টকে অ্যাকসেপ্ট করলেন, আর নিচে বললেন পরিপূর্ণভাবে এবং পূর্ণাঙ্গভাবে। এটা কি আমরা নিজেদের সঙ্গে প্রতারণা করব না জাতির সঙ্গে প্রতারণা করব? তার মানে ভবিষ্যৎ এটা নিয়ে একটা বিতর্ক করার জায়গায় কিন্তু তৈরি করেছিলেন। তারপর আবার নোট অফ, মানে একটা ফুটনোট আছে, যে সমস্ত দল যে সমস্ত বিষয়ে তাদের নোট অফ ডিসেন্ট আছে, সেই সমস্ত দল তারা ক্ষমতায় গেলে তাদের মতো করে সেই বিষয়টা করবেন। তার মানে কি, এমন একটা বৈপরীত্যের ঐক্যমত্য হলো যে এটা নিয়ে বিতর্ক এখন চলতে থাকবে। এখন যদি বলি আপনি তো স্বাক্ষর করেছেন, মানতে হবে। আবার তারা যদি বলে আমি তো নোট অফ ডিসেন্ট দিয়েছি, তাহলে কিভাবে সমাধান হবে এটা? এবং আমাকে ওইখানে দেওয়া হয়েছে যে তারা ক্ষমতায় গেলে। আর নাম্বার 2 হলো, গণভোটে আইন তৈরি হয় না, গণভোটের সম্মতি নেওয়া হয়। আইন তৈরি হয় সংসদীয় নির্বাচনে, পার্লামেন্টে। ফলে যদি সংবিধান সংশোধন করতে হয়, যদি সংবিধানে নতুন কোনো বিষয় যুক্ত করতে হয়, সেটা হবে কোথায়?
পার্লামেন্টে, সংসদে। পার্লামেন্টে হতে গেলে 2/3 মেজরিটি লাগবে, সেটা বিএনপির কাছে আছে। ফলে জনগণের একটা সম্মতি কি, তারা হাঁ ভোট দিয়েছে। এখন জনগণের যদি হাঁ ভোটের প্রশ্নটাকে আমরা যদি গুরুত্বপূর্ণ ভাবি, যে 4টা প্রশ্নের হাঁ না ভোট হয়েছে, আমরা বাসাদের পক্ষ থেকে বারবার বলেছি এটা এমন একটা প্রশ্ন, এটা বলে ডবল ব্যারেল কোশ্চেন। মানে যদি কাউকে বলে আপনি কি এখনো আগের মতো আপনার বউকে পেটান, হ্যাঁ অথবা না, তো এইরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই পরস্পর বিরোধী বিষয়ে হাঁ ভোট কি হয়, এর এমন হলো। ফলে এখন হাঁ বললেও বিপদ, না বললেও সমস্যা, এইরকম একটা জায়গায় একটা গণভোট হয়েছে। এখন এই গণভোট নিয়ে যে হইচই করবেন, এখন শাহিন ভাই একটা খুব ভালো কথা বলেছেন, ঐকমত্য কমিশন যেটা বলাই ছিল, কমপক্ষে 5% নারী প্রতিনিধি দিতে হবে পার্লামেন্ট নির্বাচনে। জামাত তো এত বড় পার্টি, একটাও তো নারী প্রতিনিধি দেয় নেই, তো তারা কি ওই সনদের সঙ্গে বৈপরীত্যমূলক আচরণ করে নেই? এই সনদ শেষ দিনে গিয়ে স্বাক্ষর করেছে কে? এনসিপি। অথচ এখন জামাত এবং এনসিপি তারাই হচ্ছে এখন ডিফেন্ডার অফ দিস সনদ। তাহলে এগুলো কিন্তু মানুষের কাছে তখন প্রশ্ন হবে। বরঞ্চ এখন আমাদের কথা, এটি কেন, এটা কি তাদের একটা রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন? এখন তারা দুটো জিনিস করতে চাইবে। একটা হচ্ছে যে পার্লামেন্টে তাদের ভিজিবিলিটিটা রাখতে হবে। পার্লামেন্টে তারা সরকারি দলের সঙ্গে যে একটা বার্গেনিংয়ের জায়গায় থাকবে, কোন বিষয়টা নিয়ে বার্গেনিং করবেন, তো ফলে এইটার জন্য তারা এটা করবেন। এটা রাজনীতিতে এটা চলে, এটা চলবেই। কিন্তু যেটা আপনি অ্যাপ্রিয়েন্ট করতে চাইলেন, অথবা যে জিনিসটা আপনি আশঙ্কার কথা বললেন, যে তারা কি তাহলে পার্লামেন্ট থেকে চলে যাবে? যদি চলে যায় তাহলে একটা রাজনৈতিকভাবে একটা প্রশ্নের মধ্যে পড়বে যে এটা কি একদলীয় পার্লামেন্ট হয়ে গেল শেষ পর্যন্ত? পার্লামেন্ট সদস্যরা দল থেকে চলে গেলেন, পার্লামেন্ট থেকে চলে গেলেন। এখন সেটা আমার ধারণা এই দলগুলো করবে না। কারণ আজকে ছোট্ট একটা কথার দিকে বলি, নির্বাচনের সময় এনসিপির নেতা খুব করে বললেন যে আমরা এবং আমাদের পরিবার কখনোই নির্বাচনের পরে কোনো ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নেব না। আজকে পার্লামেন্টে তিনি আবার বলছেন, একটু বলতে লজ্জাও লাগে যে আমরা ইউএনওর গাড়ি আছে, আমরা এমপি সাহেব আমাদের কোনো গাড়ি নাই। হ্যাঁ, তাহলে দেখুন নির্বাচনের আগে কি কথা ছিল, তারা নেবেন না, নির্বাচনের পরে পার্লামেন্টে দাঁড়িয়ে, এবং সেখানে আবার বিরোধী দলীয় নেতা বলছেন ছোট মানুষ একটা জিনিস চেয়েছে, ছোটদেরকে না করতে নাই। মানে পার্লামেন্ট এখন আমরা আবদারের জায়গা, একদিকে আবদার আর একদিকে আন্দোলন, এই দুটোর একটা চক্রের মধ্যে থেকে মানুষকে কিন্তু আর একদিক থেকে আমার মনে হয় একটু ভুলিয়ে দেওয়া হচ্ছে। মানুষের কিন্তু একটা সেন্টিমেন্টাল ইস্যু আছে, ইরান যুদ্ধ, এই প্রশ্নে কোনো আলোচনা হচ্ছে না। মার্কিনীদের সঙ্গে নির্বাচনের 72 ঘন্টা আগে যে চুক্তিটা করে গেলেন অন্তর্বর্তীকালীন সরকার, 72 বছরের চাইতে বেশি আমরা এই এর মধ্যে পড়ে থাকবো। 72 ঘন্টা আগে যে চুক্তি করলেন তার বৈধতা তার ছিল কিনা, অথবা তার ম্যান্ডেট তার ছিল কিনা, সেটা যে আমাদের ঘাড়ের উপর চেপে বসালেন, এগুলো নিয়ে কোনো আলোচনা কি হচ্ছে? না হয়ে আলোচনাটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যে আলোচনাটা প্রত্যক্ষভাবে জনজীবনের সঙ্গে সম্পর্কিত নয়, যার সঙ্গে একটা রাজনৈতিক কনসেপ্ট আছে কিন্তু প্রত্যক্ষ জনজীবনের সংকট নয়, আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে তার যুক্ত নাই, কিন্তু এটা নিয়ে মানুষকে ব্যস্ত রাখা যাবে। মানে জনজীবনের ইস্যুগুলোকে আসলে খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না সংসদে, এটা একটা বড় অভিযোগ। রতন ভাই ধন্যবাদ। শাহিন ভাই আপনার কাছে আসবো যে সংস্কারের প্রশ্নে বা জুলাই সনদে উল্লেখিত কতগুলো প্রসঙ্গ ছিল, যে যেমন গুম কমিশনের যে রিপোর্টের আলোকে গুম জনিত যে অধ্যাদেশ, তারপর বিচার বিভাগকে আলাদা করা, বিচার বিভাগের যে সচিবালয়কে আলাদা করা, আমাদের মানবাধিকার কমিশনকে শক্তিশালী করা, নানা গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে যেগুলো বিএনপি একমত হয়েছিল নোট অফ ডিসেন্ট ছাড়াই, সেগুলো কিন্তু বিল আকারে এখানে আসে নাই, বা সেটি নিয়েও এক ধরনের সংশয় প্রকাশ করছে বিরোধী পক্ষ। তাহলে গুমের শিকার হয়েছিল বিএনপি, কিন্তু সেই গুমটাকে নিয়ে কেন সামনে এগুলো যাচ্ছে না, সেটি একটি বড় প্রশ্ন। আর একটা যে আমেরিকার সাথে শেষ মুহূর্তে ইউনূস সরকার এক ধরনের চুক্তি করেছে, কিন্তু ইউনূস সরকারের মন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে যে এই চুক্তি সম্পর্কে বিএনপি সহ অন্যান্য দলগুলোরও সম্মতি ছিল। মানে তাহলে সেই দায় কি বিএনপির কাঁধে আসে কিনা? ধন্যবাদ। এক কথায় যদি বলি যে সেই দায়িত্ব অবশ্যই বিএনপির কাছে আছে, যদি তাদের সম্মতি থেকে থাকে। আমি জানি না সম্মতি ছিল কিনা। এখন তার আগে আমি একটু রতন ভাই খুব ইম্পর্টেন্ট কয়েকটা কথা বলছে, আমি একটু যোগ করি। রতন ভাই এই বক্তব্যটা খুব ভালো লাগছে আমার কাছে, যেমন করে যে যেটা মপতন্ত্র তৈরি করা হয়েছিল, এটা আসলেই অনেক কিছু যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় লক্ষ্য করেছি যে তারা যে জিনিসটা চাইতেন সেই ইস্যুতে দেখা গেল হঠাৎ করে শাহবাগ
ঘেরাও হয়ে গেল এবং 24 ঘন্টা বা 48 ঘন্টা পরে ঠিকই সরকার একটা অর্ডিন্যান্স দিয়ে সেটাকে বাস্তবায়ন করলেন। এটা কিন্তু একটা মানে খারাপ নজির এখনো হয়ে রয়েছে। যদি সেই টেন্ডেন্সিতে কিন্তু এখনো কেউ কেউ করার চেষ্টা করেন, যদিও এই সরকার বলেছে যে না, আমরা কখনো মপতন্ত্রকে অ্যালাউ করবে না। কিন্তু মবের বিরুদ্ধে সে অবস্থান কি সরকারের দেখা যাচ্ছে? না, এখন আমি মনে করি যে এরা তো প্রায় 2 মাস হলো, 2 মাসের মধ্যে বড় ধরনের কোনো মবের ঘটনা আমাদের চোখে পড়ে নেই। এটা আপনি ওই ইয়েকে আপনি ভিন্ন মত অবলম্বন করে আপনি পীরকে পিটিয়ে মারলেন এবং দীর্ঘ সময় ধরে একত্রিত করে জনসম্মুখে, তো সেটা তো একটা মব না। সেটা তো একটা মব। সেটা আসলে ঘটনাটা হলো, প্রথম কথা হলো যে ঢাকার বাইরে, এটা হলো অনেক দূরে। না, ঢাকার বাইরে মব জায়েজ না। সেটা হলো একটা সেন্টিমেন্ট তৈরি করা হয়েছে। আপনি ওই কাহিনীটা আপনার মনে আছে যে একটা ভিডিওকে কেন্দ্র করে, যে ভিডিওটা ছিল পুরনো ভিডিও, সেই ভিডিওটা প্রচার করা হয়েছে, প্রচার করে জনগণকে উত্তেজিত করা হয়েছে। এবং এটার সঙ্গে আমি যতদূর জেনেছি যে ইসলামপন্থী কয়েকটি রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা আছে করে তাকে সেই বাড়িতে হামলা করা হয়েছে, তাকে বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং পীরকে ওখানে মেরে ফেলা হয়েছে। এটা অবশ্যই আমি মনে করি তদন্তের দাবি রাখি এবং এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। এর আগে আপনি মনে আছে যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে রাজবাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছিল। এক পীরের লাশ তুলে পুড়িয়ে ফেলা হয়েছিল। যাই হোক, চলছে, কিন্তু ঢাকায় মবের কথা বলেন, স্পিকারকে সাবেক স্পিকার গ্রেফতার করা হলো, সেখানে আদালতেও কিন্তু এক ধরনের মব হয়েছে। তো মানে আদালতে যেটা হয়েছে, আদালতে এটা অতীতেও ছিল। অতীতে আদালতে যেটা হয়েছে, আইনজীবীরা যেটা করেছে, আইনজীবীরা একটা বিক্ষোভ করেছে, ইয়ে করেছে, কিন্তু উনি তো আবার জামিন নিয়ে ঠিকই বেরিয়ে আসছেন এবং ওনারকে তো আটকানো সম্ভব হয়নি। পরে কথা, কিন্তু ওই মুহূর্তে তো সেটা আমরা অনেকে মিডিয়া এসেছে যেটা মবের মতোই ঘটনা ঘটেছে। সেটা মনে করেন যে ঢাকার বাইরে হোক, আদালতে হোক বা ঢাকার রাজপথে হোক, কোনো জায়গায় মব সমর্থনযোগ্য নয়। আমি মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই সরকার সে ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলা হচ্ছে যে, একটু বলি, যেহেতু বলছে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তিনি আইন, জুলাই সনদ এসব নিয়ে যতটা সোচ্চার, আইনের ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু অনেকে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা করার জন্য তাকে সে ধরনের তৎপর মনে হচ্ছে না, তাকে স্বরাষ্ট্রমন্ত্রী মনে হচ্ছেন না। বিরোধী পক্ষ থেকে বলা হলো যে তিনি ডিফেক্টো প্রধানমন্ত্রী। এই সমালোচনাটা কিভাবে নিচ্ছেন? না, এই সমালোচনাটা যদি বলেন, এটার সমালোচনা যথেষ্ট যুক্তি আছে। আমি এর আগেও একটা টেলিভিশনে বলেছি, শোনেন। এখন সংসদে আপনি জানেন যে সরকারি দলে সংসদ নেতা হলো প্রধানমন্ত্রী নিজে, আর সংসদ উপনেতা বলে একটা পদ আছে, আপনি জানেন। আমি নিজেও টানা 20 বছর সংসদ কভার করেছি। সংসদ উপনেতার পদটা কিন্তু মন্ত্রী পদমর্যাদা একটা পদ এবং বিরোধী দলের নেতার সমপর্যায়ের একটা পদ। সাধারণত বিরোধী দল থেকে যে সমস্ত বিষয় পয়েন্ট আউট হয়, সেই বিষয়ের জবাব দেওয়ার জন্য সংসদ উপনেতা যদি না থাকেন বা সংসদ নেতা যদি অপারগ হন, প্রধানমন্ত্রী নানান কাজে ব্যস্ত থাকতে পারেন। অতীতে আমরা দেখেছি প্রধানমন্ত্রীরা খুব বেশি সময় সংসদে থাকেনি না, যদিও তারেক রহমান এই সংসদে থাকছেন, পরবর্তীতে কতটুকু থাকবেন আমি জানি না, কিন্তু তিনি কথা বলছেন না। কিন্তু তিনি যদি কথা বলতে না চান, আমি মনে করি সরকারি দলের এখন উচিত একটা সংসদ উপনেতা নিয়োগ দেওয়া। স্বরাষ্ট্রমন্ত্রী এটা দায়িত্ব না। আপনি সঠিক বলেছেন, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র আইন শৃঙ্খলা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন উত্থাপিত হয় তিনি সেটিই জবাব দেবেন, বা 300 বিধিতে কোনো বিবৃতি দেবেন, বা এই বিধিতে যদি কোনো প্রশ্নোত্তর পর্বে কোনো প্রশ্ন আসে সেটা দেবেন। কিন্তু তিনি সংসদ নেতার পক্ষ থেকে বক্তৃতা দেওয়ার অধিকার রাখে না। আমি মনে করি ওকে, স্বরাষ্ট্রমন্ত্রী যদি প্রধানমন্ত্রীর আস্থাভাজন হন, তাকে সংসদ উপনেতা করা হোক, অসুবিধা নেই। সংসদ উপনেতারা অতীতে মন্ত্রণালয়ে ভোগ করেছেন, মন্ত্রীও থেকেছেন, পাশাপাশি তাতে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সংসদ উপনেতা করা হয়েছে। আবার এও নজির আছে যে সংসদ উপনেতা শুধুই সংসদ উপনেতা ছিলেন, যেমন সাজেদা চৌধুরী শুধুই সংসদ উপনেতা ছিলেন, তিনি কিন্তু একটার সময় গিয়ে তিনি কোনো মন্ত্রণালয়ে নেন নেই। বদরুদ্দোজা চৌধুরী একসময় এরকম ছিলেন। তো সেরকম আমি মনে করি যে সালাউদ্দিন আহমেদকে সংসদ উপনেতা করা যেতে পারে সরকারি দলের পক্ষে থেকে তিনি কথা বলার জন্য। আর আপনি যে মূল বিষয় আসছিলেন সেটা থেকে দূরে সরে গেলাম, গুম ইয়ে নিয়ে যে আপনি বলেছেন যে গুমের বিরুদ্ধে সরকারের সক্রিয় হওয়া উচিত, কিন্তু আপনি বলছেন যে বিল আসে নাই। আপনি একটা জিনিস মনে যে অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশ ছিল 133টি, তার ভিতরে বোধহয় 110টা না 12টা বিল আকারে আসছে এবং সেটা পাশ হয়েছে।
4টিকে সরকার বাদ দিয়েছে, সেটা আপনি জানেন, যে 4টি তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন বা সরকার পরে এটা বিবেচনা করবে। আর 16টি এখনো বিবেচনাধীন আছে। বিবেচনাধীন মানে সেটা কিন্তু বাধ্য হয় না। ওই 16টির ভিতরে গুম সংক্রান্ত আরো অধ্যাদেশ, শক্তিশালী করে সেটা হ্যাঁ আনা হবে গুম বলা হয়েছে। সংক্রান্ত অধ্যাদেশটাও আছে। শক্তিশালী করে আনা হবে বলা হয়েছে, কিন্তু জামাত বা এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে না, এটা সরকার কখনোই আনবে না, সেই আস্থাটা সরকারের প্রতি রাখতে পারছে না। কেন, সেটাও একটা প্রশ্ন। শাহীন ভাই ধন্যবাদ। আমরা একটু এগোতে চাই, রতন ভাই আপনার কাছে আসতে চাই যে গুম নিরোধ করতে সরকার কতটা পারদর্শিতা পরিচয় দিচ্ছে, এক। 2 নম্বর হচ্ছে যে এই যে বড় একটা আন্দোলন হতো, এত রক্তপাত, জীবনদান, মানে আমাদের ধারণা ছিল বা বলা হয়েছে যে আসলে আমরা যে নতুন একটা রাষ্ট্র পাবো, সেই রাষ্ট্রটা একটা পরিবর্তিত রাষ্ট্র পাবো, মানে যেটি বর্তমান সরকার 2 মাস ক্ষমতায়, মানে আরো কি সময় দেওয়ার, মানে আপনি সমালোচনা করবেন আর একটু সময় দিবেন, সরকার সদিচ্ছা নিয়ে কোনো রকম আপনার প্রশ্ন আছে কিনা, অথবা সক্ষমতা নিয়ে? সরকার যখন ক্ষমতায় থাকে, যেদিন থেকে তিনি ক্ষমতায় থাকবেন, রাজনৈতিক দলের দায়িত্ব সেদিন থেকে তাকে হয় সমর্থন করবেন না হয় সমালোচনা করবেন। কারণ তিনি তো কাজে আছেন, কাজ করলে তাকে সে কাজটা হয় অ্যাপ্রিসিয়েট করবো, না হলে তার ক্রিটিসিজম করবো। এটা তো করতে হবে, এটা তো 2 মাস 5 মাস বা 2 বছরের ব্যাপার না। আমরা মনে করি নতুন সরকার একটু সময় দেওয়া দরকার, অনেকে বলে। কোন ক্ষেত্রে সময় দেওয়া দরকার? সেটা হচ্ছে যার প্রশাসনটাকে গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে সময় দেওয়া দরকার। কিন্তু যখন পলিটিক্যাল ডিসিশন হবে, তখন তো যদি প্রথম দিনই পার্লামেন্টে এমন একটা আইন পাশ হয়ে যায়, গিয়ে বলে ভাই আমি তো প্রথম দিনই আইনটা পাশ করে ফেললাম, এটা আপনারা সবাই মেনে নেন, তাকে আমরা মেনে নেব বা নেওয়া উচিত তা তো নয়। ফলে সময়টা নির্ভর করবে কোন ক্ষেত্রে সেই সময়টা দিতে হবে। একটা জিনিস খেয়াল করে দেখুন, আমরা সেই ফরাসি বিপ্লবের কথা তো বলি, গণতন্ত্রের কথা আসলেই তো ফরাসি বিপ্লবের কথা আসে। তারপরে তো মতেস্কুর সেই সেপারেশন অফ পাওয়ার তত্ত্ব অনুযায়ী যদি বলি যে যখন সমস্ত ক্ষমতা এক ব্যক্তির কাছে কেন্দ্রীভূত হয়, তখন স্বেচ্ছাচারের ক্ষেত্র প্রস্তুত হয়। আর সেখান থেকে তো সেপারেশন অফ পাওয়ার, যে লেজিসলেটিভ, জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ, 3টা ইয়ে থাকবে। এখন আমরা পার্লামেন্টটাকে পেলাম, নির্বাচনের মধ্যে দিয়ে পার্লামেন্ট পেলাম। বিচার বিভাগ যদি স্বাধীন না হয়, বিচার বিভাগ যদি সক্ষম না হয়, বিচার বিভাগ যে আইন তৈরি হলো সেই আইনটাকে ব্যাখ্যা করা এবং প্রয়োজনে সেই আইন যদি অগণতান্ত্রিক হয়, সে আইনের ব্যাপারে তার মত দেওয়ার ক্ষমতা যদি না রাখে, তাহলে কিন্তু পার্লামেন্ট স্বাধীন হয়েই কিন্তু জনগণকে স্বাধীনভাবে ভূমিকা পালন করতে দেবে না। সে কারণে তখনই যদি চেক অ্যান্ড ব্যালেন্স করতে হয়, বিচার বিভাগকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখতে হবে আমাদের। যে কারণে আমরা মনে করি বিচার বিভাগটা নিয়ে আমাদের কনসার্নটা দীর্ঘদিন ধরে ছিল এবং এখনও আমাদের আছে। সরকারের প্রথমেই উচিত ছিল এটা বলা যে 133টা যে অধ্যাদেশ, তার মধ্যে অনেকগুলো ছিল ডে টু ডে অ্যাক্টিভিটি চালানোর জন্য অর্ডারের মতো। 110টাকে তারা গ্রহণ করেছেন, পাশ করেছেন, 16টাকে তারা যাচাই বাছাই করছেন, 7টাকে তারা রিজেক্ট করে দিয়েছেন। এই তো এখন আমরা বলতে চাই যে বিচার সংক্রান্ত এই বিষয়টা বাংলাদেশের এযাবৎকাল যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সব আন্দোলনের প্রধান ইয়েটা ছিল বিচার বিভাগের স্বাধীনতা চাই। এবং আমরা এটা জানি যে যখন আমরা পাকিস্তান বিরোধী আন্দোলন করেছিলাম, তখন সেই বিখ্যাত গানটাও ছিল, বিচারপতি তোমার বিচার করবে যারা। তার মানে বিচারপতি সবসময় সঠিক বিচার করে না। ফলে আমরা বিচারপতির কাছে একটা সঠিক বিচার পেতে চাই। আমাদের শেষ জায়গা যদি আমরা আদালত মনে করি, আদালতকে একটা নিরপেক্ষ সংস্থা হিসেবে দেখতে চাই। এই জন্য আমরা মনে করি বিচার বিভাগের বিষয়টা সরকার এখানে যে মানে ধীর গতিতে চলা অথবা ডিলে পলিসির নামে ডিফাই করার পলিসি যদি নেয়, এটার অবশ্যই সমালোচনা হতে হবে। 2 নম্বর হচ্ছে গুম। মানবতার এত বড় অসম্মান বা এত বড় নিপীড়ন তার হতে পারে না। একজন মানুষ মরে গেলে আমরা বলতে পারি সে মারা গেছে, কিন্তু তিনি কি মরে গেছেন নাকি বেঁচে আছেন? এই যে গুমের জায়গাটা, আমার অপছন্দের লোককে আমি ধরে নিয়ে বছরের পর বছর গুম করে রেখে দিতে পারি, এত বড় একটা অগণতান্ত্রিক আচরণ, এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত হতে পারে না। ফলে আমরা মনে করি এই গুমের বিষয়টা। আর একটা বিষয় হচ্ছে দুদকের বিষয়টা, যেটা ছিল, আমরা দুদককে আমরা একটা ওয়াশিং মেশিনের ভূমিকা পালন করতে দেখেছি সবসময়। যে সরকার দলের লোক হলে দুদকের মামলার মাধ্যমে তিনি একদম সাফ সুতরা হয়ে, পরিষ্কার হয়ে, সাদাকে আরও সাদা করে। আর যদি বিরোধী দল হয়, তাহলে তার দুর্নীতির সামান্য কিছু সেটা যদি হয়, গন্ধ পেল, সেটাকে গন্ধকে দুর্গন্ধে রূপান্তরিত করে ফেলা যায়। তো ফলে আমরা মনে করি যে দুদকটাকেও একটা স্বাধীন, সক্ষম। একসময় দুদকের চেয়ারম্যান বলছেন না, আমরা নখদন্তহীন বাঘের মতো। আমরা তো দুদককে বাঘ দেখতে চাই নাই, আমরা দেখতে চাইছি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসাবে। 2, একটা সক্ষম প্রতিষ্ঠান হিসাবে।
3 একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসাবে। তো আমরা বাঘের সঙ্গে তুলনা করেছি, আবার আরেকটা তুলনা করেছি, সে বাঘের দাঁত নাই কিন্তু কামড় দেওয়ার আকাঙ্ক্ষা আছে। তো ফলে এই রকম কামড়ানোর বাঘ তো আমার দরকার নেই। জনগণের পয়সায় জনগণের স্বার্থে জনগণের জন্য কাজ করবে দুর্নীতি দমন কমিশন, এবং এই দুর্নীতি আমাদের গণতন্ত্রের মর্মবস্তুটাকে শেষ করে দেয়। একদিকে যেমন স্বেচ্ছাচারিতার ক্ষেত্র তৈরি করে, আর একদিকে আপনারা খেয়াল করে দেখেছেন যে নির্বাচনটাকে যে টাকার খেলায় রূপান্তরিত করেছে, এই টাকার খেলায় রূপান্তরিত করতে পেরেছে কিন্তু দুদকের দুর্বলতার কারণে। একজন মানুষ তিনি যা আয় করেন এবং তিনি যা ব্যয় করেন, এই হিসাবের যে যদি ভারসাম্য না থাকে সেটা দেখবে কে? আমাদের পার্লামেন্ট মেম্বাররা যখন বলেছেন যে তারা 25 লক্ষ টাকায় নির্বাচন করেছেন, তারা কি বাস্তবে 25 লক্ষ টাকা নির্বাচন করেছেন? পার্লামেন্ট মেম্বাররা যে হলফনামায় উল্লেখ করলেন যে এখন তাদের এই সম্পত্তি আছে, 5 বছর পরে আলাদিনের চেরাগ পেয়ে যে সম্পত্তিটা হলো, কোথা থেকে এই সম্পত্তিটা এলো সেই কথা বলার মানে অধিকার কিংবা সেটা খোঁজ নেওয়ার অধিকার কি দুদকের থাকবে? ফলে আমরা মনে করি দুদককে যদি শক্তিশালী করা যায় তখনই কিন্তু দুর্নীতিটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। দুর্নীতি দূর করতে গেলে আরও অনেক কিছু লাগবে, কিন্তু নিয়ন্ত্রণ করতে গেলে দুদককে লাগবে। ফলে দুদক নিয়ে যখন দ্বিমত আছে কিংবা দুদক নিয়ে যখন একটা ধীর গতিতে চলার বিষয় আছে, বিচার বিভাগ নিয়ে যখন আছে, আর গুমের মাধ্যমে আতঙ্ক, বিচার বিভাগ দুর্বল হলে মানুষের বিচার না পাওয়ার বেদনা, আর দুর্নীতি দমন কমিশন না থাকলে, দুর্বল থাকলে দুর্নীতিবাজদের মানে আস্ফালন। এই 3টা জায়গায় আমরা মনে করি বর্তমান সরকারের এই বিষয়টাকে আমাদের অবশ্যই সমালোচনা করতে হবে। রতন ভাই, তাহলে ফলাফল কি তাহলে একই রকম নাকি, মানে জিরো সাম গেম কিনা? যে আসলে মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো রতন ভাইয়ের ভাষায় যেগুলো নিয়ে হয়তো একটা ডিলে করা হচ্ছে বা এক ধরনের অনীহা, যদি উনি বলেননি যে অনীহা আছে কিনা, এটা ডিনাই বা ডিফাইন করার একটা ক্যাপাসিটি আছে কিনা, ফলাফল তাহলে কি জিরো? মানে এইসব ক্ষেত্রে কোনো পরিবর্তন কি আসবে সামনের দিনে? না, আমি রতন ভাইয়ের সঙ্গে আমি একমত যে যে 3টা জিনিস তিনি পয়েন্ট আউট করেছেন, যে বিচার বিভাগকে সেপারেট করা উচিত এবং দুদককে শক্তিশালী করা উচিত। আর ওই দুদকের এই যে গোলামুর রহমানের বক্তব্য, উনি যেটা বলেছেন যে নখদর্প দন্তহীন বাঘ, এটা সাবেক সচিব, উনি পরে তিনি দুদকের চেয়ারম্যান ছিলেন, তার আলোচিত এই বক্তব্য তিনি ক্ষোভ করেই বলেছিলেন তার নিজের অক্ষমতার কথা জাতিকে জানানোর জন্য। সেই অবস্থা কিন্তু এখনো রয়ে গেছে। আপনি কোনো পরিবর্তন দেখছেন কিনা, মানে আমাদের জনগণের ভাগ্য, না সেটা এই ধরনের পরিবর্তনের আভাস বা পরিবর্তনের দিকে আমরা যাচ্ছি কিনা? এই 3টা জায়গায় এখনো পর্যন্ত মানে সুস্পষ্ট পরিবর্তন আমার চোখে পড়েনি। নিশ্চয়ই সরকার সেটা দেখাবে, কারণ মাত্র 2 মাস সময় তো আসলে দুর্নীতি নিয়ে খুব বেশি কথা বলছে না। বিরোধী দল দুর্নীতি নিয়েও কথা বলছে না, এবং বিরোধী দল কিন্তু যতটা জুলাই সনদ সংস্কার এই ইস্যুতে কথা বলছে, ততটা কিন্তু তারা দুর্নীতি বা এমনকি বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও কিন্তু বিরোধী দলের যে হামের দাম বাড়লো সেই ইস্যু নিয়ে কিন্তু বিরোধী দলের অত বক্তব্য নেই। সুতরাং আর পরিবর্তন যদি মনে করেন যে কিছু দেখতে পাচ্ছি কিনা, আপনি প্রশ্নটা করেছেন, এই সরকারের কিছু পজিটিভ দৃষ্টান্ত কিছু আছে যেগুলো ধরেন এই যে হেলথ কার্ড দেয়া, ফ্যামিলি কার্ড দেয়া, কৃষক কার্ড দেয়া, তারপরে এই ক্রীড়াবিদদেরকে স্যালারির আওতায় আনা, আজকে প্রায় এগুলো কিছু ভালো দিক আমরা দেখছি। তো মানে রাক্তর হেলথ কার্ড মানে একভাবে এক ধরনের, সেটা তো উনি নাকচি করে দিয়েছেন, মানে এটার কোনো গুরুত্ব তাদের কাছে না। অবশ্যই এটা অবশ্যই জনজীবনে আছে। আপনি এই যে আজকে হামে মারা যাচ্ছে, আপনি যদি হেলথ কার্ড থাকতো, বা প্রধানমন্ত্রী তো ক্যাটাগরিক্যালি বলেছে যে বিগত 2টি সরকার শেষ দিকে, আওয়ামী লীগেরও শেষ দিকে 2 বছরের মতো কোনো টিকা দেওয়া হয়নি, হাম, পোলিও, ডিপথেরিয়া, এগুলো টিকা দেওয়া হয়নি। আর ইন্টারিম গভর্নমেন্টের যদি বড় ব্যর্থতা ধরেন একটা, সেটা হলো যে এই সময় স্বাস্থ্য মন্ত্রণালয় কি করেছে আমি জানি না, এবং টিকা না দেওয়ার কারণে আজকে 1.5 শতাধিক শিশু কিন্তু মারা গেছে। আপনাকে ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ রতন ভাই। আসলে সময় নেই, মানে নাহলে আপনার কাছে আসতাম। শেষ করতে হচ্ছে। দর্শক যারা ছিলেন, শুনেছেন এবং শুনবেন, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন, শুভরাত্রি।